নমস্কার। আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার আমাদের চ্যানেলে দেখা। আমরা তিনজন, আমি, মৈনাক আর অভিককে অনেক দিন পর আপনারা আজকে দেখতে পাবেন। তা আমরা তিনজন আজকে একটা রবিবার আবার বেরিয়েছি। মাঝখানে প্রচণ্ড গরম ছিল, ব্যারাকপুরের যে পর্বটা এসছিল সেই তারপরে, সেটা ফেব্রুয়ারি, তখন মোটামুটি একটু হালকা ওয়েদারটা ঠান্ডা, কিন্তু তারপরে এপ্রিল আর মে মাস আপনারা তো সকলেই জানেন যে কী ধরনের গরম পড়েছিল। তো আমরা একটু সবাই যে যার মতো হাইবারনেশনে চলে গেছিলাম। সো আজকে বৃষ্টি পড়েছে, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা। আমরা বেরিয়ে পড়েছি NH6 ধরে একটা উইকেন্ডে। আমাদের ডেস্টিনেশন আজকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সাব ডিভিশনের কয়েকটা দ্রষ্টব্য জায়গা। সেগুলো খুব আনকমন প্লেসেস, হিস্টোরিক্যাল প্লেসেস অফকোর্স, এবং সেই সব জায়গায় আপনাদের নিয়ে যাব, দেখাবো। সাথে তো অবশ্যই মৈনাক আছে, এবং যেটা বলছিলাম অভিককে অনেক দিন পর আজকে আমরা পেয়েছি। হ্যাঁ, অভিককে নিয়ে আসার কারণ আছে। প্রত্যেকবার দেখবেন আমি গাড়ির সিটে চেপকে বসে আছি স্টিয়ারিং ধরে, তো ক্যামেরা ধরার লোক যেমন সব বসাচ্ছি, তেমনি স্টিয়ারিং ধরার লোক যেন আমি হয়ে গেছিলাম। তো সেটা একটু চেঞ্জ করার জন্যই অভিককে আবার ধরে নিয়ে আসা। আর গাড়িটাও দেখবেন চেঞ্জ হয়েছে আজকে, গাড়িটাও পেছনের সিটে বসে বসে কিন্তু ঘুমোচ্ছে 100 বার চান্স পাই না। ড্রাইভার সিট ছাড়া বলছে পাওয়ার ন্যাপ দিচ্ছি। হ্যাঁ, পাওয়ার ন্যাপ নিয়েছি অলরেডি, প্রায় 7-8 মিনিটের এক পাওয়ার ন্যাপ। ওই 3 ইডিয়টসের ভদ্রলোকের মতো, কি নাম যেন, ওই ভদ্রলোকের মতো নেওয়া হয়ে গেছে। কারেক্ট বীরু সহস্রবুদ্ধে। তো আই এম নট সহস্রবুদ্ধি, বাট মৈনাক কুন্ডু হ্যাজ টেকেন পাওয়ার ন্যাপ অফ 8 to 10 minutes। না, আমাকে ওরা নিল, বললো যে তোকে দরকার। তাহলে কিসের দরকার বলে সেটা বলা যাবে না। যখন গাড়িটা নিয়ে বেরোলাম তারপরে দেখছি কেউ স্টিয়ারিংয়ে বসতে চাইছে না, বলছি তোকে ড্রাইভার হিসেবেই দরকার, তুই শুধু গাড়ি চালাবি। তাহলে এটা কোনো কথা হলো? তো এতক্ষণ আমি চালিয়ে আনলাম। তো দেখা যাক এরপরে মৈনাকদার হাতে স্টিয়ারিংটা দিয়ে দেওয়া যায় কি না। চেষ্টা তো চলছে, মৈনাকদা পাওয়ার ন্যাপও নিয়ে নিয়েছে। আশা করছি এবার মৈনাকদার হাতে দিয়ে দিতে পারবো স্টিয়ারিংটা। তো নেক্সট স্টপেজ কোলাঘাট। আমরা খুব তাড়াতাড়ি কোলাঘাটে পৌঁছানোর চেষ্টা করছি, এবং সেখান থেকে যাব হচ্ছে মোগলমারি। আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন মোগলমারি মিউজিয়াম। ওটা দেখার পরে আরও দুটো জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। অ্যাজ টাইম গোজ বাই আমরা আপনাদেরকে জানাবো কোথায় কোথায় যাচ্ছি। তবে আপাতত জেনে রাখুন, মোগলমারি বেলদা পেরিয়ে ওই জায়গাটাতে পৌঁছচ্ছে। আপাতত NH6 রোড ট্রিপ, উইকেন্ড, আকাশে অল্প অল্প কালো কালো মেঘ, তার সাথে রোদ্দুর, অপূর্ব একটা সকাল। মিনিট 45 হলো আমরা কাটালাম কোলাঘাটে। তো এই হোটেলটায়, এই শ্যামাশ্রী হোটেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা দৌড়াবো। অনেকটা রাস্তা বাকি, সারাদিনের জানি না, এখনো 2-2.5 ঘন্টা পৌঁছতেই তো সময় লেগে যাবে। গাড়িটা এতক্ষণ 60-70-এ চলছিল, এবার বোধ হয় খাওয়া পেট্রোল পড়ে গেছে গাড়িতে এবং পেটে। তুমি আমাকে এক্সিকেট করেছো বলে একটু টেনেছিলাম, তো সেটা আবার টানবে বলছি। এখন দেখা যাক কতদূর পৌঁছানো যায়। তবে মনে হয় করে ফেলতে পারবো। 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো এক্সপেক্টেড। যথারীতি বসিয়ে দিয়েছে ড্রাইভার সিটে, আমি কিন্তু চলে গেছে। এই কিছুক্ষণ আগে যেটা আলোচনা হচ্ছিল মোগলবাড়ি আসার আগে, যে কারণে আজকে অভিককে নিয়ে আসা, সেটা কিন্তু আমরা সাকসেস পেলাম না খুব একটা। সেই আমাকে চিপকে দিল ড্রাইভার সিটে। 14 তারিখ বুকে আঘাত খেয়েছিলাম বাদিকে, তারপরে এই দূরত্ব যাত্রা শুরু হয়েছে আজকে। মানে প্রায় 5 মাস বাদে গাড়ির ড্রাইভিং সিটে বসে, বলবো না আপনাদের শুধু বেড়াচ্ছি, 100তে গাড়ি চালাচ্ছি। বাবা, বউকে বলবেন না যেন। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। আজকে আমাদের রোড ট্রিপ বা ট্রাভেল সব মিলিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছি আমরা।
অপূর্ব অপূর্ব গান রেখেছে অভিজ্ঞর গাড়ির মধ্যে, যে গানগুলো শুনছি মানে কখনো চলে যাচ্ছি 60-এর দশকে সুপারহিট মান্না দে, আবার কখনো কখনো এই টুকের অনুপম দত্ত, এই অনুপম রায়, সরি অনুপম রায়ের গান, রূপঙ্কর, সবার গান, চন্দ্রবিন্দু, অপূর্ব। বালাসোরের রাস্তা, খড়গপুরের একটু আগে বাঁদিক থেকে নিয়ে নিয়েছি আমরা, চলেছি মোগলমারির মিউজিয়ামের পথে। রাস্তাটা এখানে নতুন করে তৈরি হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই রাস্তাটা 6 লেন মোটামুটি প্রস্তাবিত আছে এবং হয়তো আর 2-3 বছরের মধ্যে আপ টু বালাসোর এইটা পুরোটা 6 লেন হয়ে যাবে। দেখবার মতো রাস্তা হয়েছে, পুরোটাই কংক্রিট এবং গাড়ি চালিয়ে দারুণ আরাম। মোগলমারি এক্সকাভেশন সাইটের দরজাটা খোলেনি, কিন্তু তার বদলে অভিক একটা এই যে একটা বাঁশ বন আবিষ্কার করে ফেলেছে। এটা অনেকটা সেই, আপনারা তো সবাই গুপি গাইন বাঘাবাইন দেখেছেন, সেই ভূতের রাজা দিল বর, অনেকটা ওই রকম লাগছে। এখানে মোটামুটি ভূতের রাজা, গুপি গাইন বাঘাবাইন, ইন্ডিয়ানা জোন্স সবই হচ্ছে। তবে এখন যে উদ্দেশ্যে আসে সেই জায়গাটায় এখন আমরা ঢুকতে পারিনি, অচিরেই হয়তো ঢুকতে পারবো। অবশেষে গেট খোলা হলো 10:30, হ্যাঁ 10:30টায় গেট খোলা হলো এবং আমরা ঢুকতে পারলাম। আমরা দাঁড়িয়ে আছি এখন মোগলমারির ওই প্রাচীন স্থাপত্য। 2002-03 সালে এখানে একটা এক্সক্যাভেশন হয়েছিল এবং এই এক্সক্যাভেশনটার ফলে এখানে যেসব জিনিস পাওয়া গিয়েছিল সেখান থেকে অনুমান করা হয় যে গুপ্তোত্তর যুগের ষষ্ঠ বা সপ্তম থেকে পাল পূর্ববর্তী সময়, এই সময়কালের মধ্যবর্তী সময় এই জায়গাগুলো তৈরি হয়েছিল, যেখানে বৌদ্ধ স্থাপত্যের বেশ কিছু নমুনা, যেটা আপনারা দেখতে পাবেন উত্তর পূর্ব ভারতেও যেটা দেখা যেতে পারে। আমাদের এই গ্রামের নাম মোগলমারি গ্রাম। 1995 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত তিনি এসেছিলেন, সুবর্ণরেখা নদীতে গবেষণার কাজে এসেছিলেন। এই সূত্রে আমাদের লোকাল এক আদিবাসী লোকের সঙ্গে পরিচিতি হয়। তখন তিনি আমাদের মোগলমারি সম্বন্ধে বলতে গিয়ে সখীসানা ঢিপির নামটা আসে। এই সখীসানা ঢিপির নাম শুনে ডক্টর অশোক দত্ত আমাদের মোগলমারি গ্রামে আসেন। পুরো গ্রাম ঘুরে দেখেন যে যেখানে সেখানে মাটির তলা থেকে ইটের দেওয়াল বেরিয়ে আছে। তিনি সেই ইট এবং কাছে পড়ে থাকা কিছু পোড়ামাটির ভাঙা টুকরো সংগ্রহ করে তিনি বুঝতে পেরেছিলেন যে এটা আজকের নয়, অনেক আগেকার দিনের কোনো এক সময়ের সভ্যতার নিদর্শন। সখীসানার ঢিপির নাম হওয়ার পেছনে যে কারণ আছে সেই কারণটা হলো আমাদের হিন্দু রাজা বিক্রমকেশরী বলে একজন এই এলাকার রাজা ছিলেন। তার মেয়ে ছিল সখীসেনা। সে এই বিহারে পড়াশোনা করত এবং সেনাপতি একজন দক্ষ সেনাপতি ছিল। তার ছেলে ছিল অহমানিকা, সেও এখানে পড়াশোনা করত। এই সখীসেনা আর অহমানিকার মধ্যে যখন আলাপ হয় তখন সেটা রাজা বিক্রমকেশরীর কানে যায়। রাজা বিক্রমকেশরী তখন সেনাপতি এবং তার পুত্র অহমানিকাকে ডেকে পাঠায় রাজদরবারে। তখন অহমানিকা রাজ শাসনের শাস্তির ভয়ে তার পিতা সেনাপতিকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায়। সখীসেনা যখন জানতে পারে যে রাজ শাসনের ভয়ে অহমানিকা তার পিতাকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায়, তখন সখীসেনা মনে একটা কষ্ট পেয়ে, এখানে কুঁয়ো ছিল, কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এবং সেই আত্মহত্যার সময়কার যে কান্নার আওয়াজ এখনও আমাদের গ্রামে লোকেরা মাঝে মাঝে এই উঁচু জায়গাতে শুনতে পায়, এখনও শোনা যায়। তো সেই সখীসেনা আত্মহত্যার পরে রাজা বিক্রমকেশরী তার মেয়ের নামের জন্য এই বিহারের নামকরণ করেছিলেন যে সখীসেনা বিহার।
এবং সখীসানার পাঠশালা হিসাবে পরে পরিচিতি হয় এবং সেই পাঠশালা যতদিন ছিল পরবর্তীকালে পাঠশালা যখন ধ্বংস হয়ে মাটি চাপা পড়ে যায় তখন এটা সখীসানার ঢিপি হিসাবে নামটা চলে আসে। যে ইতিহাস মোগলমারি গ্রামে লুকিয়ে আছে যদি পাঠোদ্ধার করা যায় খনন কার্য করে নতুন ইতিহাস পূর্ব ভারতের ইতিহাসে সংযোজন হবে, এইটুকু আশা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সঞ্জয় বাবুর সাথে, আপনারা শুনলেন এই মোগলমারি এই খনন কার্যর এই এক্সকাভেশন সাইটে সামান্য ইতিহাস উনি আমাদের সাথে শেয়ারও করলেন। ডক্টর অশোক দত্তের নেতৃত্বে এই জায়গায় যেভাবে একটি সংগ্রহশালা তৈরি হয়েছে এবং গুপ্ত যুগের যে এক্সকাভেশন যা যা জিনিসপত্র এখানে নিদর্শন পাওয়া গেছে তা সত্যি ধরে রাখার মতো এবং আগামী অনেক অনেক প্রজন্ম এই ইতিহাসকে জানুক, এই ইতিহাসকে সংগ্রহ করুক। আপনারা যত বেশি আসবেন এই জায়গাটার নাম প্রচার হবে, সরকারের কাছে যাবে। তো এখানে একটা টিকিট কাউন্টারও হতে পারে যেখান থেকে কিছু টাকা পয়সা আসতে পারে। তো সেইখানে এই জায়গাটার উন্নতির ক্ষেত্রে সেটাও একটা ভালো ভূমিকা নিতে পারে। তো আপনারা আসুন, দেখুন জায়গাটা, তবে না মোগলমারির নাম আরও। এনারা তিনজন আছেন অক্লান্ত অশেষ পরিশ্রম করে এই জায়গাটাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা যত আসবেন ওনারা আরও উৎসাহিত বোধ করবেন এই জায়গাটাকে আরও ভালোভাবে রেখে দেওয়ার জন্য। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আসুন মোগলমারির এই এক্সকাভেশন সাইট ভিজিট করুন। মোগলমারি থেকে বেরিয়ে পড়লাম। কলকাতার দিকে যেতে একটুখানি গিয়ে বাঁহাতে আবার আমরা একটা টার্ন নিলাম। পরবর্তী ডেস্টিনেশন আমাদের কুড়ুম্বেরা ফোর্ট। একটা ছোট্ট গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা প্রচণ্ড খারাপ অবস্থা। মৈনাকদা খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে এবং বড় বড় গর্তও আছে। পৌঁছে গেলাম কুড়ুম্বেরা দুর্গ বা কুড়ুম্বেরা ফোর্ট। কথিত আছে 1691 খ্রিস্টাব্দে এই দুর্গটির তৈরি শেষ হয়, কিন্তু অনেকে এটাকে দুর্গ না বলে অনেকে এটাকে মসজিদও বলে, কারণ এর ভেতরে একটা মসজিদের স্ট্রাকচারও আছে। একটা দুর্গ বলতে যা বোঝায়, যেমন একটা অস্ত্রশস্ত্র রাখার একটা সুরক্ষিত স্থান থাকবে, চারিদিকে পরিখা দিয়ে ঘেরা থাকবে বাইরের আক্রমণ থেকে বাঁচার জন্য, সেই জিনিসগুলো কিন্তু এই কুড়ুম্বেরা দুর্গে নেই। আমরা পশ্চিম মেদিনীপুরের মধ্যে আছি এবং পশ্চিম মেদিনীপুরের অত্যন্ত প্রত্যন্ত একটা জায়গার ভেতরে আছে এই কুড়ুম্বেরা ফোর্ট যেখানে রয়েছে। এটা মানে আনএক্সপ্লোর্ড কথাটা বলাটা ভুল, অবশ্যই এটা এক্সপ্লোর্ড, কিন্তু এখানে লোকালাইটস ছাড়া আর কিন্তু খুব একটা কোনো লোকজন যে দেখতে পাওয়া যাচ্ছে তা নয়। থেকে 10 কিলোমিটার মতো আমরা এসেছি। এই জায়গাগুলো আপনারা যদি আরও বেশি আসেন, জায়গাগুলো দেখেন, সেই পুরনো দিনের ইতিহাসটা অনুভব করেন, তাহলে আমার যেটা মনে হয় যে এগুলো আরও বেশি ছড়িয়ে পড়বে, এগুলো যে ছড়াবে আরও বেশি এবং এই জায়গাগুলো
মানুষ আরও দেখতে এলে তার ইতিহাসটা ছড়িয়ে পড়লে এখানকার লোকাল যে জীবন যেটা সেটা আরও চেঞ্জ হতে পারে। আর্কিটেকচারাল ব্যাপারটা রয়েছে, উপর দিকে দেখ একটা ফ্লাওয়ার এই প্রত্যেকটা জায়গাতে ডিজাইনগুলো করা রয়েছে। আমি যেটা দেখছিলাম একটা সিমিলারিটি ডিজাইনে রয়েছে একটা, যদিও এটা প্রিজার্ভ সেরকমভাবে নেই। আমাদের মন্দির কিন্তু সেন্টারে হয়, এটা কিন্তু একটা এন্ডে, যেটা মসজিদ বা তুমি ইভেন তাজমহলে যে একটা এন্ডে, সামনেটা জায়গা ফাঁকা, একটা এন্ডে তাজমহল, এটাও কিন্তু স্ট্রাকচারটা সেম, একটা এন্ডে। এটা এই পিলারটার দিকে নজর করুন, এটা একটুখানি বাইরের দিকে নেমে এসছে, আর প্লাস এই পিলারগুলোর ওপরে দেখুন ওপর থেকে নেমে আসছে, চাপটা পড়ছে, তো ভেতর দিকে ঢুকে আসছে। তবে আমরা যেরকম দেখি যে ভারতবর্ষের বাকি জায়গায় বা কলকাতার মধ্যেই ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, হাবিজাবি প্রচুর জায়গা আছে কলকাতায়। হ্যাঁ, তো আমরা তো আমরা চিড়িয়াখানা প্রায়ই যাই, আমরা ভিক্টোরিয়াতে প্রায়ই যাই, নিকো পার্ক, এই সমস্ত জায়গায় যাচ্ছি। তো 180 কিলোমিটার চলে আসুন, হ্যাঁ 3.5 ঘন্টার ডিস্টেন্স কলকাতা থেকে। পুরী যাওয়ার রাস্তাতেই পড়ে, পুরী থেকে ফেরার পথেও আসতে পারে, একদম পুরী থেকে ফেরার পথে আপনারা। এবং এতে কোনো ফ্রি, এটা কোনো টিকিট সিস্টেম নেই এখনো পর্যন্ত, হওয়া উচিত, যেটা আমার মনে হয়েছে সব সময় হওয়া উচিত। এই ধরনের স্থাপত্যকীর্তি মেনটেন করার জন্য অবশ্যই কিছু টাকা জনগণের কাছ থেকে নেওয়া উচিত। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনারা আসুন, এই দুটি জায়গাতে যান, দেখুন, সত্যি ইতিহাসটা জানতে পারবেন। অত্যন্ত ভালো এবং ভীষণ ভালোভাবে সংরক্ষিত এই দুটি জায়গা। মোগলমারি নামটা খেয়াল রাখবেন, আরেকটা হচ্ছে কুরুম্বেরা ফোর্ট। এই দুটো জায়গায় আসুন। আমাদের আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, এই 3টে কাজ করবেন। আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে যখনই আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসবে সাথে সাথে একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।